প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশেদ আলম, নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হলো পদার্থবিজ্ঞান এবং দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা আসলে প্রত্যেকটা অধ্যায়ের সাথে কোনো না কোনোভাবে জড়িত এবং বেশি গুরুত্বপূর্ণ। আমরা তাই প্রথমে এই অধ্যায়টা নিয়ে আমরা এর বেসিক কিছু জিনিস জেনে কিন্তু আমরা গাণিতিক সমস্যার সমাধানে যাব। তাই আজকে আমরা এই অধ্যায়ের যেই বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব তা বোর্ডে লেখা আছে, তোমরা একটু খেয়াল করে নাও। অধ্যায়টার নামে হচ্ছে গতি। তাই আমরা প্রথমে গতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে স্থিতি ও গতি এবং পরম গতি এবং আপেক্ষিক গতি এবং গতির বিভিন্ন প্রকারভেদ। এছাড়াও আমাদের আরও অন্যান্য টপিকসগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড দেবো এবং তোমরা সেগুলো অনুশীলন করবে। তাহলে আমরা এই অধ্যায় সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক এর জন্য আমাদের প্রস্তুতি হয়ে যাবে। আমাদের বিশ্বাস, তোমরা যদি এই ভিডিওগুলো ভালোভাবে দেখে প্রস্তুতি গ্রহণ করো তাহলে আমরা অবশ্যই আমরা এখানে ভালো করব। এই প্রত্যাশা রেখে আজকে আমরা শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আসলে স্থিতি এবং গতি, যা আমরা গতি এবং স্থিতি নামে আমরা জানি, তাহলে আমরা যদি বিজ্ঞানের বা পদার্থবিজ্ঞানের বাইরে যদি আমরা গতি এবং স্থিতি নিয়ে কথা বলি, তাহলে আমরা অনেকে উত্তর দেব যে কোনো বস্তু চলন্ত অবস্থাকে আমরা আসলে গতিশীল বলে জানি এবং কোনো বস্তু যদি স্থির থাকে, অর্থাৎ তার কোনো রকম গতি থাকে না, তখন তাকে আমরা কিন্তু স্থির বস্তু বলে ধরে নিই। পদার্থবিজ্ঞানের ভাষা আসলে এর ভিন্নতা রয়েছে। আমরা সেই ভিন্নতাগুলো নিয়ে কিন্তু আজকে এই ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখি আসলে একটা বস্তুর গতি অবস্থা এটা কখন বা কীভাবে হয়, আমরা একটু চিন্তা করি। আসলে যে একটা বস্তু স্থির না গতিশীল, এটা আমাকে বুঝতে হলে কিন্তু আমাকে অবশ্যই কোনো না কোনো বস্তু বা পয়েন্টের সাথে কিন্তু আমাকে তুলনা করতে হচ্ছে। যদি তোমরা এটাকে আরও প্র্যাকটিক্যালি যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখো যে ধরো তোমরা দুইজন বন্ধু, তোমরা কোনো ভ্রমণে বের হয়েছিলে। তাহলে ভ্রমণে বের হওয়ার কারণে তোমরা অবশ্যই বাসে বা কোনো একটা মাধ্যমে যাচ্ছ। সেখানে পাশাপাশি যদি দুটো সিট হয়, তাহলে একটু দেখো তোমরা দুজন কিন্তু পাশাপাশি বসে আছো। তাহলে এই সময় যদি যতই সময় এটা অতিক্রান্ত হচ্ছে, তোমাদের কিন্তু মধ্যবর্তী অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা জানি যে তোমার অবস্থানের সময় সাপেক্ষে যখন কোনো বস্তু কণার অবস্থানের পরিবর্তন ঘটবে, তাদের মধ্যবর্তী অবস্থানের একটা দূরত্ব সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা গতি বলবো। তাহলে দেখো, আবার যেই বাসটাতে তোমরা ভ্রমণ করছো, যদি তোমরা বাইরের দিকে লক্ষ্য করো, তাহলে যে পারিপার্শ্বের বা পরিবেশের যে আমাদের অনেকগুলি এলিমেন্ট রয়েছে, যেমন করে আমি ধরতে পারি যে কোনো একটা গাছকে কিন্তু আমি ধরতে পারি যে বাইরে থেকে গাড়ির ভিতর থেকে যখন আমি দেখব যে একটা গাছ থেকে ক্রমান্বয়ে অনেক দ্রুত বেগে কিন্তু আমি অনেক দূরে সরে যাচ্ছি। তাহলে একটা গাছের সাপেক্ষে কিন্তু তোমার দূরত্ব পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমরা যে দুই বন্ধু পাশাপাশি বসে আছো, তাতে কিন্তু তার মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে মধ্যবর্তী দূরত্বে যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা বলবো যে সেখানে কোনো রকম গতি নেই।
কিন্তু প্রকৃত অর্থে তোমরা কিন্তু যদি একটা গাছের সাপেক্ষে বা পরিপার্শ্বের বা বাইরের পরিবেশিত কোনো স্থির বস্তুকে নিয়ে যদি আমরা সাথে তুলনা করে যদি আমরা বলি, তাহলে কিন্তু তার সাপেক্ষে কিন্তু আমরা গতিশীল। তাহলে আমরা এখানে বেসিক্যালি একটা উদাহরণ দাঁড় করেছিলাম। আমরা তার ব্যাখ্যা দিব এবং তোমরা সেজন্য অবশ্যই অপেক্ষা করবে, এবং আমরা জানি যে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে তোমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তবে আপাতত আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে একটা বস্তু গতিশীল না স্থির, এটাকে বুঝতে হলে আমাকে অবশ্যই কোনো না কোনো বস্তু বা কোনো না কোনো বিন্দুকে আমাকে স্থির ধরেই কিন্তু হিসাব করতে হয়। তাহলে তার হিসাবে আমরা একটা উদাহরণ বোর্ডে লিখবো, তোমরা অবশ্যই সেটা ভালোভাবে খেয়াল করো। আমরা বাইরে যে কোনো একটা বস্তুকে স্থির ধরলাম, তাহলে আমরা এরকম অনেক কিছু আছে, যেমন আমরা একটা গাছকে বাইরে রাস্তার পাশে অনেক গাছ থাকে, আমরা একটা গাছের চিত্র অঙ্কন করি, তাহলে আমরা একটু দেখি তাহলে কীভাবে আমাদের এই বিষয়টাকে আর একটু ভালোভাবে বুঝাবে দেওয়া যায়। দেখো, আমি এখানে একটা গাছের ছবি এঁকেছি, তোমরা দেখো এখানে একটা গাছ রয়েছে। এই যে আমরা এই গাছটাকে আমরা একটা স্থির বস্তু অথবা একটা স্থির হিসাবে আমরা এটাকে ধরে নিয়ে এর সাপেক্ষে আমরা আজকের গতি এবং স্থিতি বোঝানোর জন্য আমরা একে স্থির ধরে নিব, এবং পরবর্তীতে আমরা মনে করি যে এই গাছটা থেকে একটা রাস্তা পাশে দিয়ে চলে গেল। এই রাস্তা দিয়ে আমরা দেখব যে আমরা এক্সাম্পল হিসাবে আমরা দুজনকে চিন্তা করি। একজন আমরা ধরে নিলাম রহিম নামে একজন শিক্ষার্থী এবং করিম নামে একজন শিক্ষার্থীকে আমরা আজকে উদাহরণ হিসাবে আমরা এখানে আনবো। তাহলে দেখো, এই যে আমরা এই গাছ থেকে আমরা এখানে একটা পয়েন্ট, এখানে ধরো রহিম নামে যে কোনো একজন স্টুডেন্ট দাঁড়ায় আছে এখানে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা গাছ থেকে এখানে একটা দূরত্ব আমি হিসাব করেছি, তাই সেই দূরত্বের আমরা ধরলাম হচ্ছে S1। তাহলে এবং সময় ধরলাম হচ্ছে আমরা T1। খেয়াল করে দেখো যে আমরা গাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বা পথ আমরা ধরেছি S1 দূরত্বে একটা জায়গাতে আমরা রহিমকে এখানে দাঁড়িয়ে আছে, এখানে রহিম দাঁড়িয়ে আছে। তাহলে হচ্ছে রহিম এখানে গাছ থেকে S1 দূরত্বে দাঁড়িয়ে আছে এবং T1 সময় এখানে আছে। আমরা যদি আবারও সময়ের পরিবর্তন ঘটাই, তাহলে আমরা আরও কতগুলো সময় হিসাব করি, তাহলে আরেকটা সময় নেব আমরা হচ্ছে T2 এবং আরও সময় T3 অনেকগুলো সময় আমরা নিয়েছি। কিন্তু খেয়াল করে দেখো T1, T2 এবং T3 এছাড়া অন্যান্য সময়ও তার কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। এখন গাছটার সাপেক্ষে কিন্তু হিসাব করছি। তাহলে পরিপার্শ্বের যে একটা উপাদান গাছ স্থির বিন্দু হিসাবে আমরা ধরলাম এখানে, কিন্তু তার সাপেক্ষে কিন্তু রহিমের কোনো অবস্থানের পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা ধরে নিব এই রহিম গাছটার সাপেক্ষে কিন্তু স্থিতিশীল অবস্থা আছে, অর্থাৎ তার গতির এই অবস্থাকে আমরা স্থির ধরে নিব। তাহলে আমরা বলতে পারি যে সময় সাপেক্ষে
সময় সাপেক্ষে কিন্তু বস্তুটার স্থির বস্তুটার সাপেক্ষে রহিমের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাহলে অবশ্যই বস্তুটা স্থিতিশীল বা স্থিতি অবস্থা আছে এবং তার গতির এই অবস্থাটাকে আমরা স্থিতি বলে আমরা জানব। তার পরবর্তী উদাহরণ আমরা একটু দেখি যে T2 সময় আবার পরবর্তী অবস্থানে আমরা আবার দেখলাম যে যদি সে তার অবস্থার পরিবর্তন ঘটায় অথবা T2 সময় এখন আর সে এক জায়গায় না থেকে সে T2 সময় এখানে চলে আসলো, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সে এখন কিন্তু তার একটা অবস্থার পরিবর্তন করে যখন H1 অবস্থানে থেকে কিন্তু সে H2 অবস্থানে কিন্তু চলে আসলো এবং এখানে কিন্তু তার কিন্তু দূরত্বের পরিবর্তন ঘটেছে। সময়ের সাথে সাথে কিন্তু স্থির বস্তুটার সাপেক্ষে কিন্তু তার অবস্থানের পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা দেখি এখানে আমরা H2 দূরত্বটা H1 হচ্ছে বড়, তাহলে H2 ইজ গ্রেটার দেন H1। এখানে আমরা H1 এর মান যদি আমরা ধরি, এটা মান ধরে আমরা সাপোজ এখানে করে 10 মিটার হচ্ছে 20 মিটার। আমরা এখানে কতগুলো ডিজিটের মাধ্যমে আমরা এবার তার দূরত্বটাকে আমরা হিসাব করব। তাহলে আমরা একটু দেখি যে এখানে H1 H2 বড়, তাহলে অবশ্যই আমরা হিসাব করব যে এখানে T1 থেকে T2 সময়ের ব্যবধানে, তাহলে আমরা হিসাব করতে পারি T2 - T1 এই সময়ের ব্যবধানে তার দূরত্বের কতটা পরিবর্তন ঘটেছে আমরা একটু দেখি। তাহলে তার পরিবর্তন ঘটবে হচ্ছে H2 - H1 ইকুয়াল হচ্ছে 20 মিটার - 10 মিটার ইকুয়াল হচ্ছে 10 মিটার। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে তার T2 এবং T1 সময়ের ব্যবধানে তার কিন্তু দূরত্বের একটা পরিবর্তন ঘটেছে স্থির বস্তুটার সাপেক্ষে এবং সেই পরিবর্তনটা হচ্ছে 10 মিটার। ইমাজিন আমরা একটা এখানে এক্সাম্পল হিসেবে ধরেছি তার পরিবর্তন ঘটেছে হচ্ছে 10 মিটার। তাহলে বন্ধুরা এখন দেখো কিন্তু সে কিন্তু ওই স্থির বস্তুটার সাপেক্ষে কিন্তু এখন তার অবস্থানে কিন্তু পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই যে আমাদের অবস্থানের যে পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থানের প্রেক্ষিতে আমরা বলতে পারবো যে বস্তুটা এখন গতিশীল। তার এই গতি অবস্থাটাকে আমরা গতি নামে আমরা শিখবো এবং জানবো। তাহলে আমরা স্থিতি এবং গতি বলতে কিন্তু আমরা দুটো বিষয়বস্তু কিন্তু আমরা এতক্ষণে কিন্তু বুঝিয়ে ফেলছি। যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে আবারও আমরা একটু বলছি যে কোনো বস্তু সাপেক্ষে কিন্তু আমাকে হিসাব করতে হচ্ছে, অর্থাৎ পরিপার্শ্বের কোনো বস্তুকে কিন্তু আমাকে স্থির ধরতে হবে, নতবা কিন্তু আমি হিসাব করা সম্ভব হবে না। তাহলে এই স্থির বস্তুকে আমরা আপাতত স্থির ধরে যে কোনো হিসাব কিন্তু আমরা করছি, কিন্তু এই হিসাবের প্রেক্ষিতে আমরা বলতে পারি তাহলে কীরকম যে যদি কোনো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অন্য আরেকটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে বস্তুটির গতি অবস্থা আছে এবং তার এই অবস্থাকে আমরা গতি বলে জানবো। এবং যদি তার বিভিন্ন সময়ের প্রেক্ষিতে যদি আমরা একে অবস্থান পাই, অর্থাৎ তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা তাকে স্থির অবস্থা বলে বা স্থিতি অবস্থা বলে আমরা জানবো। তার গতির এই অবস্থাটাকে আমরা স্থিতি বলবো। শিক্ষার্থী বন্ধুরা পরে টপিকে চলে যায়, তাহলে আমরা যে পরম গতি এবং আপেক্ষিক গতি বা তাহলে আমরা পরম স্থিতি এবং আপেক্ষিক স্থিতি বলতে আমরা তাহলে পরম গতি এবং আপেক্ষিক স্থিতি যে বিষয়টা রয়েছে আমরা এই বিষয়টা নিয়ে তাহলে আজকে দ্বিতীয় টপিক হিসেবে আলোচনা যাব। আচ্ছা, এখানে
পরম কথাটাকে যদি আমি বোঝার জন্য বলি যে পরম কথাটা বলতে আমি কি বুঝবো এবং আপেক্ষিক। পরম হচ্ছে 100% পুরোপুরি অথবা সম্পূর্ণ। আপেক্ষিক বলতে হচ্ছে আমরা তুলনার্থে ব্যবহার করি। আমরা দুটো শব্দকে আমরা বোঝার জন্য আমরা বিশ্লেষণমূলক কিছু তার প্রতিশব্দ লিখেছি, প্রতিশব্দ হিসাবে আমরা বিবেচনা করেছি। তাহলে আপেক্ষিক পরম কথাটাকে আমরা ধরেছি হচ্ছে 100%, অর্থাৎ যখন কোনো কাজ করব আমরা সেখানে 100% অর্থাৎ একদম পুরোপুরি যখন হবে তখন সেটাকে আমরা 100%, অথবা সত্যি বলে 100% সত্যি যেটা সেটাকে বোঝাচ্ছি। আর হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণ কথাটা দ্বারা আমরা পরম কথাটাকে বুঝবো। এরপরে আরেকটা কথা হচ্ছে আমরা লিখেছি আপেক্ষিক। আপেক্ষিকত্ব আমরা তুলনার্থে ব্যবহার করেছি। যেমন একটু আগে আমরা যে গাছটা স্থির রেখে কিন্তু আমরা আরেকটা বস্তুর কিন্তু গতি এবং স্থিতি কিন্তু হিসাব করেছি। তাহলে এখানে কিন্তু আরেকটা বস্তুর সাথে কিন্তু আমাকে তুলনা করতে হচ্ছে। তাহলে আমরা এখানে আমাদের আরেকটা কথা জানা হয়নি, আমরা সেটা একটু লিখে রাখি। সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটা কথা আমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো অথবা রেফারেন্স ফ্রেম। আমরা একটু আগে তোমরা দেখেছো একটা স্থির বস্তুর সাথে কিন্তু তুলনা করে কিন্তু কোনো বস্তুর স্থিতি এবং গতি নির্ধারণ করেছি। তাহলে যে বস্তুটাকে স্থির ধরেছি এবং যার সাথে স্থির ধরে কিন্তু আমরা হিসাব করেছি, ওই স্থির বস্তুর নাম হবে হচ্ছে প্রসঙ্গ কাঠামো অথবা রেফারেন্স ফ্রেম। আমরা এই রেফারেন্স ফ্রেমটা একটু মনে রাখবো। আর এর পরবর্তী আলোচনা টপিক হচ্ছে আপেক্ষিক এবং পরম। তাহলে আমরা এখানে ফিরে আসি। আপেক্ষিক হচ্ছে তুলনা। যেমন আমি যদি বলি রহিমের তুলনা করিম 10 বছরের বড়, কথাটা একটু খেয়াল করে দেখো, আমি রহিমের সাথে কিন্তু করিমকে তুলনা করেছি। তাহলে এখানে কথাটা আমরা বলছি রহিমের চেয়ে করিম বড়। এখন এমনও হতে পারে করিমকে যে আমি বড় বলেছি, করিম কিন্তু আবার অন্য কারো তুলনা কিন্তু ছোট হতে পারে। তাহলে এই যে আমরা রহিমের তুলনা করিমকে আমরা বর্ণনা দিয়েছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট নয়, এটা কিন্তু পুরোপুরি সত্য না। কারণ সে বড় রহিমের তুলনায়, কিন্তু সে অন্য কারোর তুলনায় কিন্তু সে ছোট হতে পারে। তাহলে এই কথাটাকে আমরা কিন্তু আপেক্ষিক ধরবো, আমরা এটা পরম ধরতে পারি না। কারণ সে বড় বলতে এটা পুরোপুরি বা 100% সত্যি বড় নয়, কারণ সে কারো না কারো থেকে আবার ছোট হতে পারে। এবার আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা যে স্থির বস্তুটা আমরা কল্পনা করি অথবা যে প্রসঙ্গ কাঠামোর কথা আমরা বলেছি, এই যে প্রসঙ্গ কাঠামোটাকে যদি আমরা চিহ্নিত করি, একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এটাকে প্রসঙ্গ কাঠামো ধরেছি এখন স্থির অবস্থা। তাহলে এই পরিবেশ বা পরিপার্শ্ব অথবা যে গাছটা, এটা কিন্তু পৃথিবীর মধ্যেও কিন্তু একটা বস্তু বা বস্তুকণা। তাহলে আমরা জানি পৃথিবী কিন্তু স্থির নয়, পৃথিবীও কিন্তু তার বিভিন্ন আবর্তনশীল, এবং আমরা জানি পৃথিবী যেহেতু আবর্তনশীল এবং নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান, তাহলে এখানে কিন্তু পৃথিবীতে তাহলে যতগুলো বস্তু রয়েছে, যতগুলো বিন্দুকে আমরা স্থির বস্তু বলে আমরা ধরে নিচ্ছি, তাহলে সেই বস্তুগুলো কিন্তু অ্যাকচুয়াল স্থির না, বরং এগুলোও কিন্তু গতিশীল। তাহলে আমরা আপাতত হিসাব করার ক্ষেত্রে আমরা এই বস্তু কণাগুলোকে আমরা বা প্রসঙ্গ কাঠামোকে আমরা স্থির ধরে নিচ্ছি, বাস্তবিক পক্ষে কিন্তু সেগুলো স্থির নয়। তাহলে আমরা স্থির বলতে আমরা কাকে পাচ্ছি? যদি আমরা আবার তাহলে বলে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাহলে আমরা সূর্যকে যদি আমরা স্থির ধরি, তাহলে তোমরা একটু দেখো, চিন্তা করে, সূর্য কিন্তু গ্যালাক্সি অথবা ছায়াপথে ঘিরে কিন্তু আবর্তনরত। সুতরাং আমরা বলতে পারি স্থির
তো বলতে আমরা আপাতত কাউকে কিন্তু অ্যাকুরেট পাচ্ছি না বা 100% কাউকে আমরা স্থির পাচ্ছি না। এগুলো আপাত দৃষ্টিতে আমি মনে করছি স্থির, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এগুলো স্থির নয়। এই যে আপাত অর্থে মনে করা কিন্তু প্রকৃত তার অবস্থা কিন্তু এরকম নয়, এরকম কথাগুলো হচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারছি এগুলো আপেক্ষিক। পরম হতে হলে তাহলে 100% যে কথাগুলো সত্যি বা 100% যে বিষয়গুলো 100% রেজাল্ট, সেগুলোকে আমরা কিন্তু স্থির আপেক্ষিক ধরে নিব। সুতরাং এখানে প্রশ্ন হতে পারে যে আসলে আপেক্ষিক গতি, আপেক্ষিক কোনো গতি কিন্তু পরম নয় বরং আপেক্ষিক। তাহলে আমরা এই কথাটাই সত্য, কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটি আসলে প্রত্যেকটি বস্তু করা যেটাকে আমরা স্থির ধরি সে কিন্তু আপেক্ষিকভাবে স্থির, কিন্তু পরমভাবে স্থির নয়। সুতরাং প্রত্যেকটা গতি কিন্তু আপেক্ষিক, কোনো গতি কিন্তু পরম নয়। এই কথাটা আমরা ব্যাখ্যা দিতে পারবো। এবং সর্বশেষ আমাদের আজকের যে টপিক নির্ধারণ করেছি আমরা, সেটা হচ্ছে যে গতির প্রকারভেদ, বিভিন্ন রকম গতি তাহলে আমরা আলোচনা করব। তাহলে গতিগুলো আমরা একটু লিখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিভিন্ন রকম গতিগুলোর মধ্যে রয়েছে, যেমন রয়েছে সরলরৈখিক গতি। আমরা গতির প্রকারভেদের মাঝে আমরা লিখলাম, প্রথম আগে লিখলাম আমরা সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, তিন আমরা লিখব চলন গতি, চার নাম্বার আমরা লিখব পর্যায়বৃত্ত গতি, তাহলে আমরা দেখি যে আমাদের বিভিন্ন প্রকার গতি রয়েছে। আমরা সেই গতিগুলোকে নিয়ে কিন্তু আমরা আরেকটা ক্লাসে আলোচনা আসব। আজকের এই ক্লাস আমরা এখানে শেষ করব এবং পর্যায়ক্রমে আমরা কিন্তু এই টপিকসগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা অব্যাহত থাকবে ধারাবাহিকভাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো ভালোভাবে তোমরা দেখবে এবং অনুশীলন করলে কিন্তু আশা করি তোমরা এই অধ্যায় ভালো করবে। এবং আমরা পরবর্তীতে শেষ পর্যায়ে আমরা এখানে এই অধ্যায়ের গাণিতিক সমাধানে যাব, সেই প্রত্যাশা আজকে তোমাদের ক্লাস আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি। ওকে।